মানুষ সবসময় দুটি জীবনযাপন করে, একটি তার প্রকাশ্য সামাজিক জীবন, আরেকটি অপ্রকাশ্য গোপন জীবন। এই গোপন জীবনটির সাথে মানুষের প্রকাশ্য সামাজিক জীবনের কোনো মিল পাওয়া যায় না। পৃথিবীতে আর কোনো প্রাণী এরকম দ্বৈত জীবনযাপন করে বলে জানা নেই। এর কারণ আসলে কি? এর প্রথম কারণ লজ্জা। স্লথ বা পেঁচার লজ্জার সাথে মানুষের লজ্জাকে মেলানো চলবে না। মানুষের লজ্জাবোধ অত সরল নয়। লজ্জা একটি অভ্যাস যার উৎপত্তি ভয় থেকে। কোন শিশু যখন প্রথম পৃথিবীতে আসে তখন সে বিবস্ত্র থাকে, কিন্তু কিছুদিন পর দেখতে পায় কয়েকটি অঙ্গে কাপড় না থাকলে বাবা মা রাগ করেন এবং রাগ ব্যর্থ হলে উচ্চ শব্দে তিরস্কার করেন। যদি শিশুটি এতেও বিষয়টি বুঝতে না পারে তাহলে বাবা মা শারীরিক শক্তি প্রয়োগ করে থাকেন। শিশুটি এ প্রক্রিয়ায় জেনে যায় শরীরের কোন কোন অংশে কাপড় রাখতে হবে এবং কোন কোন অংশে কাপড় না পরলেও চলবে। এটি এক এক সমাজে এক এক রকম। যদি শিশুটি নাইজেরিয়ার কোমা সমাজের হয় তাহলে শরীরের স্তন ও নিতম্বে কাপড় না রাখলে তার উপর কেউ রাগ করবে না, কারণ ওই সমাজে বাবা মায়েরা কাপড় পরিধান করেন না। ফলে স্তন ও নিতম্ব দেখে লজ্জা পেতে হবে বা এগুলোকে গোপন রাখতে হবে, এই ধারণাও শিশুটির মগজে প্রবেশ করে না। কিন্তু শিশুটি যদি আমেরিকা, ব্রিটেন বা বাংলাদেশের হয় তাহলে তাকে কোমা সমাজের অনাবৃত অঙ্গগুলো আবৃত করে রাখতে হবে, কারণ এ দেশগুলোতে বাবা মায়েরা তাদের স্তন, জননাঙ্গ ও নিতম্ব ঢেকে রাখেন। তবে এটি কেবল মানুষের প্রকাশ্য সামাজিক জীবনেই ঘটে, তার অপ্রকাশ্য গোপন জীবনে এমনটি ঘটে না। আমরা জানি মানুষ যখন টয়লেটে প্রবেশ করে তখন সে তার সামাজিক জীবন থেকে মুক্তি লাভ করে। আমি ধরে নিচ্ছি ওই টয়লেটে কোনো ক্যামেরা স্থাপন করা নেই, বা থাকলেও তার অস্তিত্ব সম্পর্কে টয়লেট ব্যবহারকারী একেবারেই সচেতন নয়। টয়লেটে একজন মানুষ কি কি করেন এবং শরীরের কোন কোন অংশ তিনি অনাবৃত রাখেন তা এখানে খুলে বলার প্রয়োজন বোধ করছি না, কারণ এটি সবাই জানেন। তবে জৈবিক কর্মকাণ্ড ছাড়াও মানুষ টয়লেটে আরো অনেক কিছু করে থাকে। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ এবং বিশ্ব সাহিত্যের অন্তত 20টি গুরুত্বপূর্ণ বই আমি টয়লেটে বসেই পড়েছি। আমার বহু লেখা টয়লেটে বসা অবস্থায় আমার মাথায় আসে। এই জন্য কারো বাড়িতে বেড়াতে যেতে সাহস পাই না, কারণ ওসব বাড়িতে টয়লেটে একটু বেশি সময় কাটালেই কানাকানি শুরু হয়ে যায়। লোকটি এতক্ষণ ধরে টয়লেটে কি করছে? তবে সবাই যে টয়লেটে গিয়ে বই পড়েন বা দার্শনিক চিন্তা করেন এমন দাবি আমি করছি না। অনেকেই ওখানে ঝুঁকে নানান অসামাজিক কাজ সম্পাদন করেন। কেউ কেউ আয়নায় এমন এমন স্থান দেখেন যা প্রকাশ্যে সমাজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। রাষ্ট্রপতিরা হয়তো ওখানে গিয়ে একা একা এমন অসভ্য হয়ে ওঠেন যা বাইরের মানুষ জানলে তোলপাড় হয়ে যাবে। এই অভ্যাসগুলো মানুষ শৈশবেই আয়ত্ত করে ফেলে। সে বুঝে ফেলে কি কি করলে সমাজ তাকে কিছু বলবে না এবং কি কি করলে নেমে আসবে তিরস্কারের খড়গ। যে কাজগুলো পরিবার ও সমাজে গৃহীত হয় না ওই কাজগুলো সে প্রকাশ্যে করতে লজ্জা পায়, কিন্তু তার অর্থ এই নয় যে সে এই কাজগুলো করে না। কাজগুলো সে নিয়মিত হয়তো করে, তবে গোপনে করে। ব্যতিক্রম থাকতে পারে যা এখানে ধর্তব্য নয়। কোন দেশ পর্নো সাইট বন্ধ করেছে তার মানে এই নয় যে দেশটির মন্ত্রীরা গোপনে ভিপিএন যোগে পর্নো সাইটে প্রবেশ করছে না। কেউ প্রকাশ্যে সমাজে উলঙ্গপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার মানে এই নয় যে তিনি গোপনে নগ্নতা উপভোগ করেন না। কেউ টেলিভিশন ও পত্রিকায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, এটি নিশ্চয়তা দেয় না যে তিনি গোপন জীবনে বা গোপনে দুর্নীতি করছেন না। কেউ ফেসবুকে জুব্বা পরে ছবি দিয়েছেন তার অর্থ এই নয় যে তার কোনো জাঙ্গিয়ে পড়া ছবি নেই। কেউ সত্যবাদী তার প্রশংসা করছেন কিন্তু গোপনে মিথ্যা কথা বলছেন না, এটা নিশ্চিত করে বলা যায় না। যায় কি? একটি মেয়ে
আমাকে জানিয়েছে সহকর্মীদের কাছে তার বাবা খুব হৃদয়বান মানুষ, কিন্তু পারিবারিক জীবনে তিনি খুব নিষ্ঠুর। প্রায়ই স্ত্রীকে বেদম প্রহার করেন, প্রহার শেষে স্ত্রীর শাড়ি খুলে ফেলেন এবং বস্ত্রহীন অবস্থায় তাকে তার বাবার বাড়িতে চলে যেতে বলেন। চিৎকার করতে থাকেন, এ শাড়ি আমার টাকায় কেনা, এ শাড়ি পরে তুই বের হতে পারবি না। কিছুদিন আগে আমার এলাকার পরিচিত এক ইমাম মসজিদের পাশের বাড়িতে তার পছন্দের নারীর সাথে সঙ্গমরত অবস্থায় আটক হয়েছিলেন। ওই নারীর স্বামী বিদেশে থাকেন। গ্রামের মুরব্বীরা গিয়ে ইমাম সাহেবকে উদ্ধার করেন। অথচ প্রকাশ্য সমাজে এই ইমাম যে না ব্যভিচারের বিরুদ্ধে কথা বলতেন, নারীরা যেন পর্দা করে, পরপুরুষ থেকে নিজেদেরকে যেন আড়ালে রাখে, এসব বুঝিয়ে খুতবায় উপদেশ দিতেন। প্রেম ও বেপর্দা মিলেমিশার ব্যাপারে উঁচু স্বরে ওয়াজ করতেন। অর্থাৎ ইমাম সাহেবের প্রকাশ্য জীবনের সাথে গোপন জীবনের কোনো মিল এখানে পাওয়া যাচ্ছে না। ভিকারুন্নিসার পরিমলের কথা মনে আছে? পরিমলের গুপ্ত জীবন যখন প্রকাশ হয়ে পড়েছিল, তখন চারদিকে রি রি ধ্বনি উঠলেও তার আগ পর্যন্ত পরিমলের জীবন নিয়ে সমাজের কোনো আপত্তি ছিল না। এর কারণ তিনি ধর্ষক বা অল্প বয়স্কা ছাত্রীদের ভুলিয়ে ভালিয়ে সজ্জায় নিতেন। এই গোপন জীবনের সাথে বাংলাদেশের প্রকাশ্য সমাজের কোনো যোগাযোগ ছিল না। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা জরুরি। আমি এমন অনেক মানুষ পেয়েছি যাদের প্রকাশ্য সামাজিক জীবন নিন্দনীয়, কিন্তু তাদের গোপন জীবনের কর্মকাণ্ড প্রশংসনীয়। প্রশংসনীয় শব্দটি এখানে কোনো কাজ সামাজিক মানদণ্ডে গৃহীত কিনা সে অর্থে ব্যবহার করছি। যেমন হিন্দু সমাজে উলুধ্বনি দেয়া প্রশংসনীয় হলেও মুসলমান সমাজে তা নিন্দনীয়। আবার কোন হিন্দু যদি মন্দিরে গিয়ে নামাজ পড়া শুরু করে, তাহলে তা হিন্দু সমাজে প্রশংসনীয় বলে বিবেচিত হবে না। আমার এলাকায় এক ব্যক্তির পরিচিতি ছিল গরু চোর হিসেবে। আমি চোর এ কথা সমাজে তিনি প্রকাশ্যেই বলে বেড়াতেন। এতে সমাজ কোনো উচ্চবাচ্য করত না, কিন্তু তিনি যে গোপনে নামাজ পড়তেন এ কথা কাউকে বলতে পারতেন না। কারণ মুসলিম সমাজে নামাজ খুব গ্রহণযোগ্য কাজ হলেও একজন চোর নামাজ পড়ছে এটি আরামের কথা নয়। ফলে ওই ব্যক্তি লজ্জায় মসজিদে যেতেন না। এখান থেকে ধারণা পাওয়া যায় কোনো কাজ করতে কেউ লজ্জা পাবে কিনা এটি মূলত তার সমাজ দ্বারা নির্ধারিত হয়। আমরা ফেসবুকে কখনো আমি এই মুহূর্তে বায়ু ত্যাগ করছি, ঘুষ গ্রহণ করছি, পর্ন ক্লিপ দেখছি, এরকম স্ট্যাটাস কাউকেই দিতে দেখি না। তাই বলে কি এসব ঘটছে না? ঘটছে, কিন্তু এগুলো মানুষের গোপন জীবনের অংশ বলে প্রকাশ্যে আসছে না। অনেক মাওলানা হয়তোবা তাদের ওয়াজে সবকিছু বলেন, কিন্তু তারা যে ঘরে সুস্থ সবল স্ত্রী থাকার পরেও লুকিয়ে একাধিক বিয়ে করে রেখেছেন এই বিষয়টি ভুল বলেন না। কারণ তারা জানেন তাদের কাজ অমুসলিম সমাজ তো বটেই, মুসলিম সমাজেও নিন্দনীয়। তবে মানুষ কোনো উপায়ে জেনে গেলে তখন ধর্মের সুবিধাজনক ব্যাখ্যা দিয়ে তারা এটিকে প্রশংসনীয় করে তোলার চেষ্টা করেন। আমি বলছি না একাধিক বিয়ে করা কোনো অপরাধ, কিন্তু সমাজ ভেদে এটি যে নিন্দনীয় বা প্রশংসনীয় হতে পারে এবং প্রয়োজন অনুযায়ী মানুষ এগুলো গোপন করতে পারে তা বোঝানোর জন্য আসলে এই উদাহরণটি টানলাম। মানুষের গোপন জীবনযাপনের দ্বিতীয় কারণ নিরাপত্তা, শঙ্কা। নিরাপত্তা শব্দটি এখানে একটু বিশেষ অর্থে ব্যবহার করছি। এই বিশেষ অর্থটি বুঝতে হলে মানুষ কি কি বিষয়ে নিরাপত্তা সংকটে ভোগে তা আগে জানতে হবে। এ প্রসঙ্গে আমি বেন্থামের কাছে যেতে চাই। বেন্থামের ইউটিলিটারিয়ান দর্শন ব্যবহার করে বলতে পারি, যা ঘটলে কোনো মানুষের সুখ কমে তা ওই মানুষের জন্য নিরাপত্তা শঙ্কা। মানুষ যদি হিসেব করে দেখে যে কোনো কথা প্রকাশ্যে বললে বা কোনো কাজ প্রকাশ্যে করলে তার সুখ কমতে পারে, তাহলে সেটা গোপনে করার চেষ্টা করবে। এর সুখ ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, এমনকি সামাজিক হতে পারে। তবে শুধু মানুষ নয়, আধুনিক রাষ্ট্রগুলো এরূপ আচরণ
করে থাকে। সিআইএ বা কেজিবির ক্ল্যান্ডেস্টাইন অপারেশনগুলোর কথা সমাজ জানতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট যখন হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন, তখন হৃদয়ের সব কথা তিনি বলে ফেলেন না, অনেক সত্য গোপন রাখেন। এর কারণ তিনি হিসেব করে দেখেন যে কিছু কথা তার রাজনৈতিক, পারিবারিক ও ব্যক্তিগত সুখ নষ্ট করতে পারে, আবার কিছু কথা যুক্তরাষ্ট্রের জনগণের সুখ কমাতে পারে। ক্লাসিফাইড বা গোপনীয় তথ্য প্রকাশ হয়ে পড়লে রাশিয়া, চীন বা অন্য দেশগুলো তার সুযোগ নিতে পারে। বাংলাদেশের সরকারগুলো এর ব্যতিক্রম নয়, তারাও বহু বিষয়ে গোপনীয়তার নীতি অবলম্বন করে থাকে। তবে এর সবই যে রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক গোপনীয়তা তা আমি মনে করি না। বহু রাষ্ট্র গণরোষ সামাল দিতে সত্য গোপন করার নীতি অবলম্বন করে থাকে। সিবিএস যদি এই ছবিগুলো প্রকাশ না করতো, তাহলে আমরা জানতাম না আবু গারিব কারাগারে মার্কিন সেনা ও সিআইএ সদস্যরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটিয়েছে। চুরি মানুষ গোপনে করে কেন? কারণ যিনি চুরি করেন তিনি জানেন যে কেউ এটি দেখে ফেললে সম্ভাব্য 4টি ঘটনা ঘটতে পারে। কি? গণপিটুনি খাওয়া, পুলিশের হাতে গ্রেফতার হওয়া, গণপিটুনি ও গ্রেফতার দুটিরই শিকার হওয়া এবং সমাজে নিন্দিত হওয়া। 4টি সম্ভাবনার প্রতিটি চোরের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সুখ কমাতে পারে। এজন্য 4টিকেই আমি চোরের জন্য নিরাপত্তা শঙ্কা বলবো। একই কথা যিনি ঘুষ খান বা দুর্নীতি করেন তার বেলাতেও প্রযোজ্য। কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন, ছিনতাই ও ডাকাতি এই কাজগুলো তো প্রকাশ্যে হয়, এটিকে কিভাবে ব্যাখ্যা করব, তাই না? দেখুন, প্রকাশ্য শব্দটিকে সাধারণ মানুষ যে অর্থে বোঝে সে অর্থে একজন দার্শনিক বোঝেন না। দার্শনিককে সবকিছুই খুব সন্দেহের চোখে দেখতে হয় এবং যে কোনো শব্দ ও বাক্য তাকে খুব সাবধানে আমলে নিতে হয়। ছিনতাই সংগঠিত হওয়ার সময় ছিনতাইকারীকে যদি কেউ চিনতে না পারে এবং ছিনতাইকারীর পালিয়ে যাওয়ার যদি দর্শকদের পাকড়াও করার ক্ষমতা থেকে বেশি হয়, তাহলে ধরে নিতে হবে যে ছিনতাইটি গোপনে সংগঠিত হয়েছে, প্রকাশ্যে নয়। একথা ডাকাতির ক্ষেত্রেও প্রযোজ্য। এই জন্য কোনো কিছু দিবালোকে সংগঠিত হওয়া মানে তা প্রকাশ্য বা প্রকাশ্যে সংগঠিত হওয়া নয়। 2013 সালে জিম্বাবুয়েতে দিবালোকে ভোট ছিনতাই হলেও এটিকে আমি প্রকাশ্য ভোট ছিনতাই বলতে রাজি নই, কারণ মুগাবের পক্ষে যারা ভোট ছিনতাইয়ে অংশ নিয়েছিলেন তাদের ক্ষমতা জনগণের ক্ষমতার চেয়ে বেশি ছিল। তাদেরকে জনগণ চিনতে পেরেছে, কিন্তু পাকড়াও করতে পারেনি। এই পাকড়াও করার ক্ষমতা না থাকার কারণে দিবালোকের ভোট চুরিকে গোপন ঘটনা বলতেই হবে। তবে গোপন ঘটনাকেও প্রকাশ্য ঘটনায় রূপ দেওয়া যায়, যা এখানে আমরা আলোচনা করব না, কারণ এটা এখানকার আলোচ্য বিষয় নয়। নিরাপত্তা সংখ্যার আরেকটি রূপ হলো আইনের আগ্রাসন। কোন রাষ্ট্রে আইনও আগ্রাসী হয়ে উঠতে পারে, যা মানুষকে ঠেলে দিতে পারে গোপন জীবনের দিকে। অনেক রাষ্ট্র দেখেছি যেখানে বহু সাধারণ কাজ আইন দ্বারা নিষিদ্ধ, কিন্তু মানুষ প্রাকৃতিকভাবে এই কাজগুলো না করে থাকতে পারে না, তখন সে বাধ্য হয়ে এগুলো গোপনে করতে শুরু করে। কোন কার্টুন শিল্পীকে যদি আইন দ্বারা স্বাধীনভাবে কার্টুন আঁকতে বাধা দেয়া হয়, তখন ওই শিল্পী গোপনে এই আঁকাকের কাজ বেছে নিতে বাধ্য। খুন, ধর্ষণ এসবকে অপরাধ হিসেবে বিবেচনা করতে কোন সমাজেই তেমন কোনো আপত্তি নেই, কিন্তু এর বাইরে বহু কাজ আছে যেগুলোকে অনেক দেশে আইন দ্বারা অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, অথচ প্রকৃত অর্থে সেগুলো অপরাধ নয়। জুরিসপ্রুডেন্সের কোন মানদণ্ডে এগুলোকে অপরাধ বলা যায় না, ফলে স্বাভাবিকভাবেই নাগরিকরাও এসব অপরাধ হিসেবে মেনে নেন না। আমি এই অপরাধগুলোর নাম দিয়েছি ইমাজিনারি ক্রাইম বা কাল্পনিক অপরাধ। এই মুহূর্তে পৃথিবীর অনেক দেশে ইমাজিনারি ক্রাইমের অস্তিত্ব রয়েছে। সভ্যতার অগ্রযাত্রার পথে এটি একটি বড় বাধা। এজন্য
কোনো দেশ সভ্য কিনা এটা বুঝতে আমি দুটি জিনিস খেয়াল করি। এক, দেশটিতে ইমাজিনারি ক্রাইমের অস্তিত্ব আছে কিনা। দুই, দেশটির মানুষ স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করে কিনা। যে সমাজে আইনের সংখ্যা বেশি সে সমাজে অপরাধও বেশি। কোন সমাজে বেশি আইন থাকা ভালো নয়, আইনের সংখ্যা হতে হবে খুব অল্প। কোন জিনিস সংখ্যায় বেশি হয়ে গেলে তা এমনিতেই গুরুত্বহীন হয়ে পড়ে। সংখ্যায় বেশি হওয়ার কারণে কাককে আমরা কেউ পাখি ডাকি না, নাকি? শেষ করছি, তবে শেষ করার আগে একটি কথা মনে করিয়ে দিই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।